দর্শক আমন্ত্রণ, যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। আপনার সঙ্গে আছে মাহফুজ মিশু। এই অনুষ্ঠানে সচরাচর আমরা রাজনীতি নিয়ে কথা বলি। আপনারা জানেন জাতীয় রাজনীতির পাশাপাশি ছাত্র সংসদ নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে প্রত্যাশা, প্রতীক্ষা এবং আলোচনা সমালোচনা চলছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সবচেয়ে বড় পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে 29 জুলাই ডাকসুর তফসিল ঘোষণা করবে তার, এবং সেই অনুযায়ী সেপ্টেম্বরের মাঝামাঝি ভোট হওয়ার কথা। এর আগে তফসিল ঘোষণা করেও ভোট স্থগিত করতে বাধ্য হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মূলত আজ কথা বলতে চাই আমরা। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন 3 জন ছাত্রনেতা। আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত। স্বাগত আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আছেন তাপসী দেব প্রাপ্তি, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষার্থী এবং বিতর্ক সংগঠন জেইউডি এর সাবেক সভাপতি, সাংস্কৃতিক জোটের সাবেক সহ সাধারণ সম্পাদক। এবং আছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব জাহিদা হাসান। জাহিদা, আপনাকেও স্বাগত, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হওয়ার কথা বা এর মধ্যে যুক্ত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। নুরুল ইসলাম সাদ্দাম, আপনি কি যুক্ত হয়ে থাকলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি কিছুক্ষণের মধ্যে আমরা আপনাকে দেখতে পাবো। আমি একটু বাসিত আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। মনে হচ্ছে যে ছাত্র সংসদ নির্বাচনটা মাঠে করাচ্ছে এবং 5 আগস্টের, 1 বছর আগের 5 আগস্টের যে ভয়াবহ রকমের পতন আওয়ামী লীগের হলো, তারপর থেকে নানান আলোচনার একটা বড় জায়গা জুড়ে বিএনপি নির্বাচন নিয়েছিল। সেটি মূলত জাতীয় সংসদ নির্বাচন। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আপনাদের অবস্থান কি? এটি খুব পরিষ্কারভাবে না বললে আমরা বুঝি যে এটাতে আপনাদের খুব উৎসাহ বা উদ্দীপনা নেই। ডাকসু নির্বাচনের এই তফসিল যদি 29 জুলাই ঘোষণার যে সিদ্ধান্ত, সেটিকে ছাত্রদল কিভাবে দেখছে? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মুক্তিযুদ্ধ এবং জুলাই আগস্টের সবার শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আসলে আপনি জানেন আজকে ডাকসুর অংশীজনদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে মিটিং করেছে, সেই মিটিংয়ে 29 জুলাই তফসিল হবে এবং সেপ্টেম্বরের 2য় সপ্তাহে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে অনেক কার্যক্রম এবং কোথায় কোথায় ভোট হবে কেন্দ্রগুলো উল্লেখ করে দিয়েছে এবং কারা কারা প্রার্থিতা গ্রহণ করতে পারবে সেই বিষয়েও বলেছে। তো আমরা, আপনি যে কথাটা বলেছেন, আসলে বরাবরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়াতে বিশ্বাসী, গণতন্ত্রকে বিশ্বাস করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কোনো রাষ্ট্র গঠন, যে কোনো ছাত্র সংসদ নির্বাচন, আমরা অবশ্যই ছাত্রদল এটাকে গুরুত্ব দেই এবং অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন হওয়া অত্যন্ত জরুরি। কারণ শিক্ষার্থীদের সুযোগ সুবিধা, তাদের দাবি দেওয়া, সকল বিষয়গুলো যখন সামনে চলে আসে তখন কিন্তু ছাত্রদের পক্ষে একজন প্রতিনিধি প্রয়োজন। সেটা ছাত্র সংসদের মাধ্যমে কিন্তু ছাত্রদের, শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। তো আমাদের উৎসাহ উদ্দীপনা অবশ্যই আছে। আমরা চাই যে খুব দ্রুত ছাত্র সংসদ নির্বাচন হোক। সেই ক্ষেত্রে আমাদের এখানে আমরা অনেকগুলো অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ থাকতে পারে, সেই বিষয়গুলো আমরা বলি। আমরা বলি না যে ছাত্র সংসদ নির্বাচন আচ্ছা, ছাত্র সংসদ নির্বাচন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা বীজ বপন। এটা বিশ্ববিদ্যালয়ে সেখান থেকে নেতৃত্ব তৈরি হয়, সেই নেতৃত্ব জাতীয় একটা সময় নেতৃত্ব প্রদান করে থাকে। আপনি যদি দেখেন যে 52 ভাষণ থেকে শুরু করে, তার মানে ডাকসু নির্বাচন যদি হয় সেখানে ছাত্র সংসদ কোনো নেতিবাচক অবস্থান, বাধা দেওয়া অথবা কৌশলগতভাবে নির্বাচনটাকে স্থগিত করানো, এরকম কোনো পথে হাঁটবে না? না, ছাত্রদল তো এরকম পথে হাঁটছে না। আমরা শুধু উদ্বিগ্নতা প্রকাশ করছি। কেন উদ্বেগটা কি? উদ্বেগটা আপনি জানেন যে ডাকসুর মানে যেই তফসিল ঘোষণার যে ডেট হয়েছে, যে ধরনের কার্যক্রম হাতে নিচ্ছে, আমরা জানি যে গত 5 আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2টা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। একটা বহিরাগত, আর একজন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য এবং সে ছাত্রদলের অ্যাক্টিভিস্ট। এই 2টা হত্যারও কিন্তু যথোপযুক্ত বিচার এখন পর্যন্ত প্রশাসন করে দেখাতে পারেনি। এবং তাছাড়া এই বিচার কে করবে? বিশ্ববিদ্যালয় প্রশাসন না রাষ্ট্রীয় প্রশাসন? বিশ্ববিদ্যালয় প্রশাসন রাষ্ট্রীয় প্রশাসনকে সর্বোচ্চ সহযোগিতা করবে এবং সেই জায়গায় যদি সহযোগিতাটা বিদ্যমান থাকে তাহলে কিন্তু এর বিচার ব্যবস্থা কিন্তু দৃশ্যমান হবে। আমরা দেখেছি মুহূর্তের মধ্যে অনেক গ্রেপ্তার হয়েছে, কিন্তু এই আলটিমেট গ্রেপ্তার শুধু যদি সাধারণ মানুষকে দেখানোর জন্য হয় বা বিচার কার্যক্রম যদি দৃষ্টান্তমূলক না হয়, তাহলে কিন্তু ক্যাম্পাসের অস্থিতিশীল অবস্থা বজায় থাকবে। তো সেক্ষেত্রে ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতিটাকে বিবেচনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নতুনভাবে উদ্যোগ গ্রহণ করে, যেভাবে অলরেডি ঘোষণা দিয়েছে, সেই তফসিলের ক্ষেত্রে সকল কিছু যদি নির্ধারিত করে
এবং সুনির্দিষ্টভাবে এবং যথোপযুক্তভাবে এবং পরিকল্পিতভাবে সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক একটা নিরপেক্ষ নির্বাচন দিতে পারে, তবে অবশ্যই আমরা বিশ্বাস করি যে ছাত্র সংসদ নির্বাচনটা। তার মানে যদি এই দুটো হত্যাকাণ্ডের দৃশ্যমান অগ্রগতি না হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশটি আপনাদের আপত্তি আছে? না, শুধু আমি এটা তো একটা স্যাম্পলিং, একটা উদাহরণ দিয়েছি। আমি বলতে চাচ্ছি যে প্রতিটি বিষয়, আপনি জানেন যে ফ্যাসিস্টদের মুখায়ব যেটা তৈরি হয়েছিল সেটা কিন্তু পুড়ে ফেলা হয়েছিল। একজন ছাত্রলীগের, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী, সেই বিষয়টা তাকেও কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। এরকম কিন্তু, এবং এটার সাথে কারা সাহস জুগিয়েছিল, যারা জড়িত, এইরকম পরিস্থিতিগুলোকে একটা স্বাভাবিক অবস্থান করে এবং কথায় কথায় হুট করে বিশ্ববিদ্যালয়গুলোতে কিছু মানুষ গুপ্ত রাজনীতির মাধ্যমে মব সৃষ্টি করার চেষ্টা করে। আমরা অনেক সময় দেখি যে যারা ছাত্রলীগ করতো, সেই ছাত্রলীগের নেতারা অনেক সময় অন্য একটা অঙ্গ সংগঠনের, গুপ্ত সংগঠনের নেতৃত্বে চলে আসতেছে। এরকম যে ভারসাম্যহীন একটা রাজনৈতিক চর্চা হচ্ছে, এটার জন্য আমরা সন্দেহ প্রকাশ করি। আপনি জানেন আজকে ডেইলি ক্যাম্পাসে আমি নিউজ দেখে এসেছি মাত্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি শিবির বিদ্বেষী এবং ছাত্রলীগকে সবচেয়ে বেশি যে প্রোটেস্ট করতে একটা ছেলে আবরার ফারাবি নামের, সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে ছাত্র শিবিরের সভাপতি হয়েছে। তা আমরা যদি এই ধরনের ওই ব্যক্তিকে নেতৃত্ব দেওয়ার আগে পোর্টফোলিওটা চিন্তা করি, তাহলে আমরা এই ধরনের, সেটা তো ছাত্র শিবিরের সিদ্ধান্ত, মানে সে তার নেতৃত্ব কাকে দেবে না, ছাত্রলীগ ছিল। আচ্ছা, সে তো ছাত্রলীগের, আপনি দেখবেন ডেইলি ক্যাম্পাস কিন্তু একদম বিশদভাবে বর্ণনা করেছে, সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। অনেকেই তো ছাত্রলীগ ছিল যারা এখন জাতীয় রাজনীতিতে আছে, সরকারে আছে। না, আপনি যারা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগে ছিল, তারা শুধু একটা ম্যাক্সিমাম, আপনি পার্সেন্টেজ ধরেন, একটা সংগঠনের কিন্তু বেশি নেতৃত্ব পাচ্ছে। জি, সেটা আপনি ছাত্র শিবিরকে মিন করছেন। ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল কে আছেন আমাদের সঙ্গে, নুরুল ইসলাম সাদ্দাম? জি জি, আমি শুনতে পাচ্ছি। জি সাদ্দাম, আপনি যদি শুনতে পান, আপনি ছাত্র দলের সহসভাপতির বক্তব্য নিশ্চয়ই শুনছিলেন, কাজী জিয়াউদ্দিন বাসিত আছেন আমাদের সঙ্গে। ওনার কথার সামারি হচ্ছে যে ওনারা ছাত্র সংসদ নির্বাচন চান, কিন্তু ক্যাম্পাসে দ্রুত হত্যাকাণ্ড এবং বিশেষ করে যারা ছাত্র শিবিরের বিভিন্ন জায়গায় কমিটি পাচ্ছে তাদের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ বা নিষিদ্ধ যে ছাত্রলীগ নেতাদের ব্যাকগ্রাউন্ড, সেসব কারণে তারা মনে করেন যে এই সুষ্ঠু পরিবেশটা নিশ্চিত করতে হবে। ছাত্র শিবির তো নিশ্চিতভাবেই ছাত্র সংসদ নির্বাচন চায়, বিশেষ করে ডাকসু চায় নাকি? জি, আমি আপনার কথার লাস্ট অংশটা শুনতে পাইনি, তবে যতটুকু বুঝলাম, আজকে যে আলোচনাটা যে বিষয় নিয়ে হচ্ছে, আমি শুরুতেই আসলে জুলাইয়ের যারা শহীদ হয়েছে, আহত, পঙ্গুত্ব বরণ করেছে, এই সকল ভাইদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। বিশেষ করে দোয়া করছি যারা শহীদ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের শাহাদাতকে কবুল করেন। পাশাপাশি ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তো অনেকদিন ধরেই আলোচনা হচ্ছে। 5 আগস্ট পরবর্তী, এটা আমাদের জাতীয় জীবনের জন্য অনেক বড় একটা নেগেটিভ বিষয় আমি মনে করি, যে জুলাই অভ্যুত্থান পরবর্তী ক্যাম্পাসগুলোতে স্বাভাবিকভাবেই ছাত্র সংসদ নির্বাচনগুলো হওয়ার কথা ছিল, কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ সময় পার হয়ে যাচ্ছে, এখনো ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে কিছুটা গড়িমসি আমরা দেখতে পাই। স্বাধীন বাংলাদেশের আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় তো অনেকবারই ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, প্রায় 34 বারের মতো, কিন্তু তার মধ্যে মাত্র 8 বার হয়েছে স্বাধীনতার পরে, আর 30 বারের মতো হয়েছিল স্বাধীনতার পূর্বে। সুতরাং ছাত্র সংসদ নির্বাচনটা আসু প্রয়োজন। দ্বিতীয় যে ইস্যুটা ভাই তুলে নিয়ে আসলেন, আমি ধারণা করছিলাম যে এই জাতীয় কথাবার্তাগুলো বলবেন, এবং এই বিষয়গুলো নিয়ে আসলে ছাত্র দলের পক্ষ থেকে যে বিভিন্ন ধরনের ন্যারেটিভ বা হচ্ছে বটগুলো চালানো হয় অনলাইনে, সেগুলো নিয়ে তারা বিভিন্নভাবে মানে চেষ্টা করেন এই বিষয়গুলো নিয়ে উত্তপ্ত করার জন্য। প্রথমত হচ্ছে ছাত্র দলের মানে ছাত্রলীগের যেই কথাটা তিনি বললেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, ওই নিউজটা উনি দেখে আসছেন কিছুক্ষণ আগে, হয়তো পুরো নিউজটা তিনি পড়ে আসেন নাই, শুধু হেডিং দিয়ে এই একটা নিউজের জাজমেন্ট করে এরকম জাতীয় একটা নিউজ, জাতীয় একটা টেলিভিশন চ্যানেলে এসে এই কথাগুলো বলাটা তার জন্য, এরকম স্ট্যাটাসের মানুষের জন্য বেমানান। ওই নিউজের মধ্যেই আবার বলা ছিল, ওই স্ট্যাটাস তিনি যখন দিয়েছেন সেটা হচ্ছে 22 সালের ঘটনা, এবং 22 সালে তিনি ওইখানে বলেছেন তিনি ছাত্রলীগ করতেন, কিন্তু তারপরে ছাত্রলীগ তিনি ছেড়ে দেন। এরপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি যোগদান করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অনলাইন পোর্টালটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চালানো হতো, বা অনলাইনের যে গ্রুপটা ছিল, এটাও হচ্ছে তিনি চালাতেন। এবং তখন 22 সালের পরবর্তীতে ছাত্রলীগ থেকে তিনি ইস্তফা দিয়ে ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন, এবং ধারাবাহিকভাবে যে প্রক্রিয়ায় তিনি মানোন্নয়ন করার যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো অবলম্বন করেই তিনি ইসলামী ছাত্র শিবিরের ছাত্র সংগঠন বা রাজনীতির সাথে যুক্ত হয়েছেন।
এবং ছাত্র শিবিরে কেউ হঠাৎ করে যুক্ত হয়েই কোনো পদ পদবি পাওয়ার কোনো স্কোপটা আসলে নাই। সেই জায়গা থেকে দীর্ঘ সময় ধরেই তাকে ছাত্র সংগঠনের সাথে কমিটেড হতে হয়, ইসলামী ছাত্র শিবিরের আইডিওলজি গুলো অনুধাবন করতে হয়, এরপরে ছাত্র শিবিরের দায়িত্ব প্রাপ্ত হন। তো নিউজটা তিনি পড়লেই মোটামুটি ক্লিয়ার বুঝতে পারবেন। আর আমি সর্বোপরি বলছি যে ছাত্র সংসদ নির্বাচনটা এটা শুধুমাত্র ডাকসু না, এটা প্রতিটা কলেজ প্রতিটা ইউনিভার্সিটিতে একটা রেগুলার অ্যাক্টিভিটিস হওয়া উচিত। এটা নিয়ে এত মহা আয়োজন, এত মহা আলোচনা, এগুলোর চাইতে আমার কাছে মনে হয় এটা একটা খুবই নর্মাল একটা ব্যাপার। প্রতিটা ইউনিভার্সিটিতে নিয়ম নীতি মেনে প্রতি বছরই সময় হয়ে গেলে এই ইলেকশন সাদ্দাম যেহেতু সেটি হয় না, সেই কারণেই হয়তো আলোচনা, কারণ আমরা দীর্ঘদিন এই নির্বাচন দেখতে পাইনি। মাঝখানে নুরুল হক নূর যেবার ভিপি হলো সেই নির্বাচনের পরে আবার এটি স্থগিত হয়েছে। প্রশ্ন হচ্ছে যে ছাত্র শিবির তো সম্ভবত বাংলাদেশের ইতিহাসে এখন সবচেয়ে সুবিধাজনক সময় পার করছে, ফলে ছাত্রদল যেটি বলার চেষ্টা করে যে নির্বাচন হলে ছাত্র শিবিরকে একটু বাড়তি সুবিধা পাবে। ধরেন যে অভিযোগটা করা হয় যে ছাত্র শিবিরের অনেকেই ছাত্রলীগের ভেতরে থেকে আপনারা আওয়ামী লীগের 16 বছর রাজনীতি করেছেন, ছাত্রদল যেটি করতে পারে নাই, মানে ছাত্রদলের কমিটির কেউ নাই যিনি আগে ছাত্রলীগের কমিটিতে বা কোনো ফরম্যাটে রাজনীতি করেছেন, ফলে সেটা আপনাদের জন্য একটা বাড়তি সুবিধা কিনা? আপনি যে কথাটা বলছেন এটা তো আপনি নিজেও জানেন সেই কথাটার সত্যতা কতটুকু, কারণ আপনার টেলিভিশনে বা আপনার পোর্টালে অনলাইন ডিজিটাল মাধ্যমেও এগুলো প্রকাশিত হয়েছে যে ছাত্রলীগের কমিটি, ছাত্র দলের কমিটিতে ছাত্র দলের কি পরিমাণে অংশগ্রহণ। আর বিভিন্ন মিছিল টিছিলে আমরাও 15 বছর দেখেছি, তারা যখন মিছিল করেছে 15 জন 20 জন 25 জন নিয়ে করেছে। এখন যখন কমিটি দিচ্ছে 150 200 300 জনের কমিটি তারা দিচ্ছে, তো বাকি লোকগুলো আসলে ছিলটা কোথায়? এই লোকগুলো তো উড়ে এসে ছাত্রদল করতে আসে নাই, হঠাৎ করে মানে অভ্যুত্থান পরবর্তী ছাত্রদলে যোগদান করে নাই। এই লোকগুলো তো ছাত্রদল করতো একটা অংশ, তাদের তো বিশাল কমিটি প্রতি বছরই দেওয়া হয়। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা তো তাদের কমিটি দিয়েই আবার পরবর্তীতে 6 জন সম্ভবত তারা সেখান থেকে বহিষ্কার করেছে। এরকম কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ঘটনাগুলো রয়েছে, রিসেন্টলি অসংখ্য ঘটনা এরকম ঘটেছে, এরকম প্রায় মানে 50-এর অধিক ঘটনাগুলো রয়েছে। যারা ছাত্রলীগের ভিতরে ছিল, ছাত্রলীগ করতো, এখন ছাত্রদল করছে, আবার তাদের বহিষ্কার করা হচ্ছে তাদের অ্যাক্টিভিজমের কারণে। এই জিনিসগুলো আসলে মিডিয়ার মাধ্যমে দিবালোকের মতো পরিষ্কার। এখন তারা এই ইস্যুটা কেন বারবার নিয়ে এসে নিজেদেরকে হেনস্থার শিকার করে, এটা আমার বোধগম্য হয় না। আসলে আমাদের মনে হচ্ছে যে নতুন যে ধারার রাজনীতির ব্যবস্থাপনা, সেই জায়গায় ক্যাম্পাসকে পুনর্গঠনের বিষয়গুলোতে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। এবং সুবিধাজনক অবস্থানের কথা যদি বলেন, ছাত্র দলও দীর্ঘ সময় ধরে 16 বছর আওয়ামী লীগের সময় তো খুব ভালো একটা সুবিধাজনক সময় পার করে নাই, কিন্তু ছাত্র শিবিরের চাইতে সুবিধাজনক সময় তারা পার করেছে। আবার এখন পরবর্তী সময়ে 5 আগস্ট পরবর্তী সময়ে প্রতিটা ক্যাম্পাসে তারা তো উন্মুক্ত কাজ করতে পারছে, তাদের দাওয়াতি কাজ করছে, তাদের অ্যাক্টিভিটিস এর উপরে কোনো নিষেধাজ্ঞা কেউ দিচ্ছে না, যে সকল ক্যাম্পাসে তারা কাজ করতে পারছে। ছাত্র শিবির না, এটা বাম ছাত্র সংগঠনের ক্ষেত্রে একই কথা, বৈষম্য বিরোধী বা বাকশাসের ক্ষেত্রে একই কথা, বা যে কোনো প্ল্যাটফর্মের ছাত্র সংগঠনগুলোই তারা স্মুথলি প্রতিটা ক্যাম্পাসে তাদের অ্যাক্টিভিটিস গুলো করতে পারছে। ছাত্রলীগের মতো এসে কেউ হামলা মামলা করছে না, হল দখল, সিট দখল, মানে বড় ভাই, মানে আপনি বলছেন একটা লেভেল প্লেইং ফিল্ড আছে এখন ক্যাম্পাসে। আমি আশা করছি আপনি যদি পৌঁছে যান আমাদের সঙ্গে তাহলে আপনাকে এখানে পাবো। আমি একটু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাপসীদের প্রাপ্তি আপনার কাছে যেতে চাই। আপনার বিশ্ববিদ্যালয়ে 31 জুলাইয়ের এক নির্ধারিত দিনক্ষণ এবং সবার আগে সবচেয়ে বেশি অগ্রসর ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সেই নির্বাচনটা আসলে কেন হলো না? আমরা একটা প্রশাসনিক ব্যাখ্যা জানি, আসল কারণটা বা আপনার পর্যবেক্ষণ শুনতে চাই। আপনি এগুলো নিয়ে কাজকর্ম করেন, সেই সাথে ডাকসুর পরিণতিও জাকসুর দিকে চলে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন কিনা? প্রথম কথা হচ্ছে যে গণঅভ্যুত্থানের 1 বছর পরেও এসে যখন আমরা বিচার এবং শিক্ষার্থী সংসদ নির্বাচন দুটো জিনিসকে পরস্পর বিপরীতমুখী অবস্থানে দাঁড় করাই, তখনই সেটি আসলে আমাদের পেছনে টেনে ধরে। আমরা যেটি দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেটি হয়েছে, প্রথমে আমাদের কথা ছিল মে মাসের মধ্যে নির্বাচন হবে, তার পরবর্তীতে আমাদের একটি তারিখ দেওয়া হলো 31 জুলাইয়ের মধ্যে আমাদের নির্বাচন হবে। আমাদের তফসিল ঘোষণা হয়ে গিয়েছিল, আমাদের প্রার্থিতা প্রকাশ, সকল কিছুর কিন্তু আমাদের, এমনকি হলগুলোতে কোথায় কেন্দ্র হবে ইত্যাদি নিয়েও আমরা অনেক দূর কথা চূড়ান্ত হয়ে গিয়েছিল। তার পরবর্তীতে একদিন রাতে আমরা সিনেট ভবনে সকল শিক্ষার্থীদের প্রতিনিধি সহ প্রশাসন মিটিং করে, এবং দীর্ঘ আমি বলবো 15 থেকে 16 ঘন্টার মিটিং হয়। সেই মিটিংয়ের পরবর্তী সিদ্ধান্ত হয় যে তফসিল স্থগিত করা হয়, এর আগেই তফসিল স্থগিত করা হয় এবং 11 সেপ্টেম্বর নতুন তারিখ দেওয়া হয়। এখন বিষয়টি হচ্ছে যে
ঠিক যেরকমটি ভাই বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যা হয়েছে, শাম্য হত্যা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও কিন্তু একটি হত্যা হয়েছে, ছাত্রলীগের একজন সন্ত্রাসী শামীম মোল্লা, তাকে কিন্তু পিটিয়ে হত্যা করা হয়েছে। এবং আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন 14 জুলাই গত বছর, 15 জুলাই এবং 17 জুলাই আমাদের উপর যে হামলা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা, সেটিরও কোনো সন্তোষজনক বিচার, এমনকি বিচারের অগ্রগতিও এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন দিতে পারছে না। এখন বিষয়টি হলো, যখনই জাকসুর কথা ওঠে তখনই আমরা দেখি যে একটি পক্ষ, তারা হচ্ছে এই যে আওয়ামী লীগের সন্ত্রাসীদের, ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের দাবিতে জাকসু পিছানোর একটি টালবাহানা করে। সেই পক্ষের মধ্যে আমি শুধুমাত্র যে কোনো রাজনৈতিক দলের কথা বলতে পারবো না, সেখানে যেরকম ছাত্র দল আছে সেখানে ঠিক একইভাবে ছাত্র শিবিরও আছে। এবং সেই জায়গা থেকে আমরা এটি দেখেছি যে যখন বিচারের একটি অগ্রগতি হয়, যখন হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটু বিচারের দাবিতে আগায়, তখন আবার দেখা যায় যে হচ্ছে বিভিন্ন বিদ্যমান বিভিন্ন জটিলতা নিয়ে আবার পিছিয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে আমি বলবো সবচেয়ে বড় যে জটিলতাটা এবং সবচেয়ে বড় যাদের কারণে এখনো পর্যন্ত আমরা নির্বাচনের দিকে এগোতে পারছি না, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কেননা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যদি সদিচ্ছা থাকতো, আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নাটক করা হয়েছে আমাদের সাথে। কিছুদিন আগে হচ্ছে পুলিশ প্রশাসন সহ সেনাবাহিনীদের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়েছে, যেন জাকসু চলাকালীন সময় যেন কোনো অস্থিতিশীল কার্যক্রম না হয় তাই। অর্থাৎ চাইলে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সহযোগিতা নিয়ে সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে কিন্তু এই জাকসুটি আরো অনেক আগেই আমরা আমাদের নির্ধারিত সময়ের মধ্যে করতে পারতাম, কিন্তু সেটি করা সম্ভব হয়নি। এর পাশাপাশি আরো একটি বিষয় আমি যেটি যুক্ত করতে চাই আগের আলাপের মধ্যে, সেটি হচ্ছে যে আমার আজকে এখানে এসে খুবই ভালো লাগছে একটি কারণে, যে আমি নুরুল ইসলাম সাদ্দাম ভাইয়ের কাছ থেকে দুটি জিনিস শুনতে পেরেছি। একটি হচ্ছে মব নিয়ে কথা, বট বাহিনী নিয়ে কথা, এবং দ্বিতীয়টি হচ্ছে এত মানুষ মিছিলে কোথা থেকে আসলো সেই বিষয়টি নিয়ে তিনি যে ছাত্র দলের ব্যাপারে যে আশঙ্কাটি প্রকাশ করেছেন সেটি নিয়ে। এখন কথাটি হচ্ছে আজকের যে নিউজটি আপনি যেটি ভাই বললেন, ডেইলি ক্যাম্পাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ব্যাপারে যে তথ্যটি, সেটি পুরো নিউজটি আমি পড়েছি দেখে সেই বিষয়ে আমি কথা বলছি না, যেহেতু তাদের একটি আলাদা একটি ব্যাখ্যা রয়েছে। কিন্তু ধরেন চট্টগ্রামের একজন নারী গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে তাকে কিন্তু লাঠি মেরে ফেলে দেওয়া হয়, তাকে রক্তাক্ত করা হয়, এবং সেটার কিন্তু ভিডিও ফুটেজ আছে। এবং তিনি ছিলেন আকাশ চৌধুরী, এবং তিনি কিন্তু জামাতের রাজনীতি করেন, শিবিরের রাজনীতি করেন, এবং তাকে 30 মে জামাত থেকে বহিষ্কার করা হয়। এবং তার পরবর্তীতে যখন এটি নিয়ে তারা বলেন শিবিরের সদস্যরা যে আসলে আকাশ চৌধুরী শিবিরের রাজনীতির সাথে যুক্ত না, যেটি সবসময় আমরা দেখি যে যখনই কোনো শিবির কর্মীর বিরুদ্ধে যে কোনো ধরনের অভিযোগ আসে, যে কোনো ধরনের অপরাধ কেন্দ্রিকতায় অভিযুক্ততার জিনিস সামনে আসে, আমরা দেখি যে তারা বলেন যে এই ব্যক্তি শিবিরের রাজনীতির সাথে যুক্ত না। কিন্তু তার পরবর্তীতে আমরা দেখেছি এই আকাশ চৌধুরীকে, যিনি প্রকাশ্যে দিনের বেলায় একজন নারীকে তিনি হেনস্থা করেছেন, তাকে মেরেছেন রীতিমতো, তিনি যখন জামিনে মুক্তি পেলেন তখন তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হলো, এবং যিনি বরণ করলেন তিনি হচ্ছেন শিবির নেতা আবরার হাসান রিয়াদ। এটি কিন্তু তথ্য আছে, তিনি চাইলে পুরো নিউজটি পড়তে পারেন। ঠিক একইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনি দেখবেন গণতান্ত্রিক ছাত্র জোটের একটি মিছিলে শিবিরের নেতাকর্মীরা কিন্তু হামলা চালিয়েছেন, সেটিরও নিউজ রয়েছে, এবং সেই নিউজে কিন্তু আমার বক্তব্যের বাইরে কোনো কিছু আপনি পাবেন না। এবং এই হামলার পরবর্তীতে আমরা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতির কাছ থেকে আমরা আরেকটি ঘটনার প্রেক্ষিতে এই ধরনের বক্তব্য পেয়েছি যে শিবির চাইলে এখন সহিংস ভূমিকায় চলে যাবে। তো এই যে কথায় কথায় সহিংস ভূমিকায় চলে যাবে সেটির হুমকি দেওয়া, এবং বটের কথা বললেন নুরুল ইসলাম সাদ্দাম ভাই, আমি খুবই তার সাথে একমত পোষণ করতে চাই যে আপনি এখন দেখবেন সোশ্যাল মিডিয়ায় শিবিরের যে কোনো, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে কোনো কাজের, আপনি তো অবশ্যই যারা রাজনীতির ময়দানে আছেন, আমরা তো সকলের যৌক্তিক সমালোচনা করবো, আমরা তো এটি প্রত্যাশা করি, গঠনমূলক সমালোচনা করব। ইভেন গঠনমূলক সমালোচনাও যখন আপনি করতে যাবেন শিবিরের যে কোনো একটি কর্মকাণ্ডের বিরুদ্ধে, আপনি দেখবেন যে আপনার এই পোস্টটা এই কমেন্ট সেকশনে টিকে থাকা যাবে না। মানে উনি যদি প্রমাণ চান, আমি আমার অনেকগুলো পোস্টের কমেন্ট সেকশন, আমি আমার আরো অনেক মানুষের কমেন্ট সেকশন ওনাকে দেখিয়ে দিতে পারবো, আমি আশা করি উনি আমার সাথে এখানে একমত হবেন। তো এই যে বট বাহিনী দিয়ে আক্রমণ, আমরা দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেটি হয়েছে, জাকসুর কথা যখন উঠলো, আমরা যারা জাকসুর প্রার্থী তার সামনের সারিতে এগিয়েছিলাম, আমাদের অনেককে নিয়ে কিন্তু চূড়ান্ত নোংরা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে বিভিন্ন ধরনের ফেক পেজ থেকে, জাকসু মিমস, জাকসু কেন্দ্রিক বিভিন্ন ধরনের ভুয়া নামের পেজ থেকে। এবং এই প্রোপাগান্ডাগুলো আমরা দেখেছি যে তারা একই সাথে শিবির নেতাদের বন্দনা করছে, তারা একই সাথে শিবিরদের বাইরে যারা আছে, তিনি যে কেউ হন, তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ হন না কেন, তিনি বিএনপি করেন না কেন, তিনি হচ্ছে বাম রাজনীতি করেন না কেন, কিংবা আমার মতো যারা, আমরা যারা সাংস্কৃতিক কর্মকাণ্ড করি, আমরা যারা কোনো রাজনীতির সাথে যুক্ত না, তাদেরকে নিয়েও মানে নোংরা প্রোপাগান্ডা তারা করছে। এবং আমরা দেখেছি যে এই ধরনের প্রোপাগান্ডার পেছনে, এই ধরনের বট বাহিনীর অ্যাটাকের পেছনে কোন শিবির নেতাদের কিন্তু আপনি কোনো মন্তব্য দেখতে পাবেন না। তো এই ধরনের একটি অস্থিতিশীল পরিবেশ জারি রেখে, এই ধরনের হামলা মামলা হুমকির পরিবেশ জারি রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন তো চাইবেই যে এই ধরনের পরিবেশগুলো জারি থাকুক, এবং যত ধরনের শিক্ষার্থী সংসদ নির্বাচন আছে সকল কিছু আরো পিছিয়ে থাকুক। জি, আমি জাহিদ আপনার কাছে আসি। গণতান্ত্রিক ছাত্র সংসদ
কে কি এক ধরনের সরকারি দলের মর্যাদা পায় কিনা, যেহেতু হচ্ছে ধরেন আপনার এনসিপির সঙ্গে আপনাদের একটা সাংগঠনিক সম্পর্ক আছে, এবং এখন যে সময়টা আমরা অবস্থান করছি 1 বছর আগে এই সময়টাই আপনারা আমাদের হিরো ছিলেন, মানে আপনারা এই পুরো অভ্যুত্থানটাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, হয়তো এই নামে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে। ফলে এখন এই ডাকসু নির্বাচন বা চাকসু যে নির্বাচনই হয় সেখানে আপনারা কি বাড়তি কোনো সুবিধা পাচ্ছেন? জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। প্রথম আমি যে সংশোধনীটা দিতে চাই সেটা হচ্ছে এনসিপির সঙ্গে আমাদের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই, তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা আদর্শিক। সুতরাং এটা একটা সংশোধন। দ্বিতীয়ত আমি যেখান থেকে শুরু করতে চাই যে গণতান্ত্রিক ছাত্র সংসদ কোনো বাড়তি সুবিধা ক্যাম্পাসে পায় কিনা বা ডাকসু সহ অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনে এই পাবে কিনা। দেখুন, এই সুবিধাগুলো ক্যাম্পাসে পায় সেই সকল সংগঠন যাদের একটা টিচার্স অ্যালাই ক্যাম্পাসে বিদ্যমান থাকে। দেখুন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বয়স মাত্র 4 মাস, সুতরাং আমাদের সঙ্গে এই 4 মাসে কোনো টিচার্স অ্যালাই সম্ভব না। একই সঙ্গে আমরা পূর্ববর্তী থেকেই আমাদের পজিশন ক্লিয়ার যে ক্যাম্পাসে কোনো শিক্ষক রাজনীতি চলতে পারবে না। কিন্তু আপনি বিপক্ষভাবে দেখেন যে ক্যাম্পাসের সাদা দল বলতে যাদেরকে আমরা চিনি, সাদা দলীয় টিচার, তারা বিএনপিপন্থী টিচার হয়। ছাত্রদল বিএনপির একটু অঙ্গ সংগঠন, সুতরাং এই জায়গাতে তাদের একটা বাড়তি সুবিধা পাওয়ার ব্যাপার আছে। বামপন্থী শিক্ষকদের একটি এলাই আছে, বামপন্থীরা সেই সুবিধাটি পেতে পারেন। আবার জামাতপন্থী শিক্ষকদের কোনো এলাই না থাকলেও আমরা জামাতপন্থী অনেক শিক্ষককে চিনি। আমরা জানি যে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে জামাত তার যে সাংগঠনিক কাঠামো সেটি বজায় রাখেন, সুতরাং সেই হিসেবে ছাত্র শিবির সেই সুবিধাটি পেতে পারে ক্যাম্পাসে। কিন্তু আমরা যেহেতু সংগঠন আকারে নতুন এবং আমাদের পজিশনও খুবই ক্লিয়ার, আমরা ক্যাম্পাসে শিক্ষক রাজনীতি চাই না, এবং শিক্ষক রাজনীতির মাধ্যমে শিক্ষকরা যে নানাভাবে বিভক্ত হয়ে পড়েন, এটিতে মূলত ক্যাম্পাস বিভক্ত হয়ে পড়ে। সুতরাং সেই হিসাবে আমাদের বাড়তি সুবিধা পাওয়ার কোনো রকমের কোনো সুযোগ নেই। আপনারা কি এককভাবে নির্বাচন করবেন, মানে ছাত্র সংসদে, না কারোর সঙ্গে অ্যালায়েন্স করবেন? বিশেষ করে ধরেন জামাত শিবিরের সঙ্গে আপনাদের যে মূল দল বা আপনাদের আদর্শিক যে বড় ভাই যারা, তাদের যে সখ্যতা, সেটা থেকে এ ধরনের প্রশ্ন উঠছে কোথাও কোথাও। দেখুন, আমি আপনাকে যেখান থেকে কথা শুরু করেছিলাম, এনসিপির সঙ্গে আমাদের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আমরা কি একা প্যানেলে লড়বো নাকি আমরা অন্য কোনো সংগঠনের সঙ্গে এলাইতে যাব, এই সিদ্ধান্তটি একান্তই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের। সুতরাং এনসিপির সঙ্গে কাদের সখ্যতা আছে, জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি কাদের সঙ্গে জোট করতে চায় কিংবা কার সঙ্গে জোট করবে, সেটি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্যানেল গঠন কিংবা অন্য কোনো সাংগঠনিক কোনো সিদ্ধান্তে কোনো রকমের কোনো প্রভাব ফেলবে না। সুতরাং আমরা একা নির্বাচন করব নাকি আমরা অন্য কোনো ছাত্র সংগঠনের সঙ্গে এলাইতে যাব, সেটা একান্তই আমাদের ব্যাপার, এর সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই। এখন পর্যন্ত সেটা নিয়ে আপনাদের ভাবনা কি? আমরা এখনো এই বিষয়টি নিয়ে আমাদের আলোচনা চলমান, আমরা এখনো সিদ্ধান্ত নিইনি যে আমরা আসলে ইলেকশনে একারা করব নাকি অন্য কোনো ছাত্র সংগঠনের সঙ্গে এলাইতে যাব। কিন্তু আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি যেটা বলছিলেন যে এই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন সামনের সারিতে থেকে, তারা প্রায় অধিকাংশই বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বিভিন্ন পদে আছেন, তারাই নেতৃত্ব দিচ্ছেন। সেই হিসেবে আমরা মনে করি যে আমরা বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিজেদের প্যানেলে লড়ে বিজয় অর্জন করা সম্ভব বলে আমরা মনে করি। এবং আমরা মনে করি এখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে পরিস্থিতি, যেই পরিস্থিতি আসলে আমরা এইভাবে চাইনি। ধরুন, পরিস্থিতি নিয়ে অনেক কথা হলো, সেই প্রাসঙ্গিক অর্থে বলি। 5 আগস্টে যখন গণ অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থানের পরে নিশ্চয়ই আমরা ছাত্র রাজনীতির একটি সংস্কার চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সংস্কার হবে। কিন্তু আপনাদের স্পষ্ট মনে থাকবার কথা, তখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি চলবে না এরকম মিছিল হয়েছে, একের পর এক ডজন মিছিল হয়েছে। অন্ততপক্ষে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডজন মিছিল দেখেছি, আমিও দেখেছি, এবং গণমাধ্যমগুলো দেখেছে। আপনি খুবই উদ্বেগজনকভাবে খেয়াল করবেন, এই প্রত্যেকটি মিছিলের সামনে ছিল ছাত্র শিবিরের নেতৃবৃন্দ। এখন মুশকিলটি হচ্ছে, এই ছাত্র শিবিরের নেতৃবৃন্দকে আমরা চিনি না, 1-2 জনকে চিনি, সে 1-2 জন দিয়ে আমরা এটা বলতে পারছি। কিন্তু আপনি দেখেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়জন শিবিরের নেতৃবৃন্দকে চেনেন? 14 জন, 15 জন। ছাত্র শিবিরের সেক্রেটারি হিসেবে এখানে আছেন, উনি কি বলবেন 14 জন 15 জন? ওনারা এর আগে কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয়ে একটা বড় মিছিল দিয়েছেন, তারা কি তাদের নেতাকর্মী নন? তাদেরকে হল কমিটি নেই? সে পারলে বলুক তাদের হল কমিটি নেই। আমি স্পষ্টভাবে বলছি, গত কয়েকদিন আগে এখন টিভির একটি টকশোতে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি বলেছেন তাদের প্রত্যেক হলে টিম আছে। এই টিম মানে কি? এই টিমের গঠন কীরকম? এই টিমে কারা আছেন? আমাদের সেটা জানতে হবে। সুতরাং আমরা দেখলাম ছাত্র রাজনীতি সংস্কারের জায়গায় গিয়ে শুরু হলো নো পলিটিক্স ইন ক্যাম্পাস, এবং সেটি ছাত্র শিবির নেতৃত্ব দিল। তাহলে কি ছাত্র শিবির কোনো রাজনৈতিক দল কিনা, নাকি তার একটা স্বেচ্ছাসেবী সংগঠন? সেই ব্যাপারটাকে ক্লিয়ার করতে হবে। দ্বিতীয় ব্যাপার, আমরা একটু সামনের দিকে আগে, এখন একটি ছাত্র সংগঠন বা ক্যাম্পাস রাজনীতির রূপরেখা কী হবে?
ক্যাম্পাস রাজনীতি আসলে ওয়েলফেয়ার পলিটিক্স দিয়ে চলবে, নাকি আমরা একটা আদর্শিক লড়াই করতে চাই, আমরা ছাত্রদের মধ্যে একটা ইন্টেলেকচুয়াল লড়াই করতে চাই। কিন্তু আমরা দেখলাম যে ক্যাম্পাসে বিশেষত ডাকসু নির্বাচন, জাহাঙ্গীরনগরের অবস্থাটা আমি বলতে পারবো, জাহাঙ্গীরনগরের মোটামুটি একই অবস্থা চলছে। ওয়েলফেয়ার পলিটিক্সে একটা রমরমা ব্যবসা চলছে। ধরুন তীব্র গরমের দিনে ছাত্রদের ঠান্ডা পানি খেতে হয়, এই ঠান্ডা পানি খাওয়ানোর দায়িত্ব কোনো ছাত্র সংগঠনের না, এই দায়িত্বটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের, প্রভোস্টের, ভিসির, প্রক্টরের। তাদের কাছে একটা ছাত্র সংগঠন হিসেবে আমরা, ছাত্রদল আছেন, অন্য বামপন্থী সংগঠন আছেন, শিবির আছেন, আমরা এই দাবি তুলব যে ছাত্রদের এই সমস্যা, ক্যান্টিনের খাবারে এই সমস্যা, অমুক জায়গাতে এই সমস্যা। কিন্তু আমাকে এই দায়িত্ব দেওয়া হয় নাই যে আমি প্রত্যেক হলে হলে পানির ফিল্টার দেবো। এটা একটি ভালো কাজ, কোনো সন্দেহ নেই। কিন্তু এটি করে আপনার কাছে টাকা আছে বা আপনার টাকার কোনো সোর্স আছে, আমি সেটাকে লিগ্যাল টাকাই বলছি, দিচ্ছেন, কিন্তু আমি একটা সংগঠন যার আমার এইটা নাই, আমার এই টাকার সোর্স নাই, তাহলে আপনি তো এই রাজনৈতিকভাবে একটা অসম প্রতিযোগিতা তৈরি করছেন, এটি করতে দেওয়া যাবে না। এবং এই ওয়েলফেয়ার পলিটিক্স যতভাবেই হবে এতে ছাত্ররা মূলত উপকৃত হয় না। আমাদের ছাত্রদের যে দায়িত্ব দেশের প্রতি, দশের প্রতি, মানুষের প্রতি, জনগণের প্রতি, যে ট্যাক্সের টাকায় আমরা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি, এই দায়িত্ব দিয়ে পালন হয়। আমি একটা বিরতি দিই। সাদ্দাম, আপনার কাছে অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো অভিযোগও এসছে অন্তত 3 জনের কাছ থেকে, সেগুলো নিয়ে আমরা বিরতির পরে কথা বলবো। দর্শক একটু পরে ফিরছি। দর্শক বিরতির পর স্বাগত আরেকবার। ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি কেন্দ্রীয় কমিটির নুরুল ইসলাম সাদ্দাম অনলাইনে আছেন আমাদের সঙ্গে। মিরপুর থেকে আসলে তিনি আসতে পারেননি সম্ভবত বাংলাদেশের বিজয় উল্লাসের কারণে। সাদ্দাম, আপনার কাছে অনেকগুলো প্রশ্ন এসছে। একটি প্রশ্ন আপনাদের খুবই সতীর্থ সংগঠন বাকসাসের সেক্রেটারি করেছেন, সেটা হচ্ছে আপনার কি আসলে একটু ওয়েলফেয়ার সংগঠন? আমরা জানি, আমাদের ছাত্র অবস্থা থেকে দেখছি যে আপনারা শিক্ষার্থীদের কল্যাণে ধরেন একদম কোচিং সেন্টার থেকে শুরু করে এখন বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য জায়গায় নিরাপদ পানির ব্যবস্থা, আশ্রয়ের ব্যবস্থা, ভর্তি পরীক্ষার সময় সহযোগিতা এগুলো করছেন। এইটা ধরেন যারা পারে না, ছোট ছোট সংগঠন অথবা একদম নতুন সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের মতো, যারা কোনোদিন সরকারে যায়নি, যাদের কোনো প্রতিষ্ঠান হয়নি, যাদের বড় ভাইরা কেউ এখনো বিসিএস দিতে পারে নাই, ফলে সেটা একটা অসম প্রতিযোগিতা তৈরি করে কিনা, নাকি আপনারা একটা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ না দিয়ে আপনারা নিজেরাই কেন সেটি করছেন, এটি নিয়ে তিনি প্রশ্ন তুলছেন। আপনার মন্তব্য শুনতে চাই। সেই সাথে তাপসী বট বাহিনী নিয়ে ছাত্র শিবিরের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। জি, বুঝতে পারছি। আমরা বাকসাসের জন্য দোয়া করি, বাকসাস একদিন এই কাজগুলো খুব ভালোভাবে স্মুথলি করতে পারবে ইনশাআল্লাহ। তাদের কার্যক্রমগুলো আরো ভালো হলে মানুষ ডোনেশন করবে, সুদী শুভাকাঙ্ক্ষী বাড়বে। তবে ছাত্র শিবিরের ওয়েলফেয়ার অ্যাক্টিভিজম এটা 77 সালের পর থেকে, প্রতিষ্ঠার পর থেকেই চলছে। এটা আজকে যে এত বড় হয়ে গেছে এই কারণে আজকে এই ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস করছে তা না। বিগত 15 বছরেও আমরা এইগুলো আমাদের জারি ছিল, এবং এই জিনিসগুলো যেহেতু মিডিয়া আমাদেরকে কখনো কভারেজ করেনি, কখনো আমাদের ডাকে নাই, শুনে নাই আমাদের কথাগুলো, এ কারণে এটা প্রকাশ পায়নি, তাই তারা হয়তো দেখতে পায়নি। তবে জাহিদ ভাই জানার কথা, এই বিষয়গুলো তিনি খুব ভালোভাবে জানেন, প্রশ্নের খাতিরে হয়তো তিনি বলেছেন। ইসলামী ছাত্র শিবির তার এই ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস হচ্ছে 4th দফার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ। আমাদের 5 দফা কর্মসূচি আছে, তার মধ্যে একটা ছাত্র কল্যাণমূলক কাজের একটা অ্যাক্টিভিটিস আছে, যেটা আমাদের ম্যান্ডেটরি করে দেওয়া হয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে কয়েকটা অভিযোগ আমার বোন করলেন, আমি তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বা সম্মান দিয়ে তার কথাগুলো একটু তুলে ধরছি। আকাশ চৌধুরীর ব্যাপারগুলো তিনি বললেন, তিনি কি আসলে জানেন আকাশ চৌধুরী কোন ক্লাসে পড়ে, কোন ইউনিভার্সিটিতে বর্তমানে অধ্যয়নরত আছে, ছাত্র শিবিরের কোন দায়িত্বে আছে? ছাত্র শিবিরের এখন তো সে কোনো দায়িত্বেই নাই, কোনো ইউনিভার্সিটিতে সে পড়াশোনা করছে না, ব্যবসা বাণিজ্য করে। তো সেই লোকটার ব্যাপারে দায়িত্ব ইসলামী ছাত্র শিবির নেবে? তার মানে বাম সংগঠন যারা করছে এর আগে, সে যদি দর্শন করে তার দায়িত্ব বাম সংগঠনের। এরপরে ছাত্র দল করছে এর আগে, এখন যদি সে লুটপাট করে, কাউকে হত্যা করে, এর দায়িত্ব ছাত্র দলের? এগুলো মানে অবাঞ্ছিত কিছু কথাবার্তা। আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা তিনি জানেন স্পষ্ট, এবং জামাত ইসলাম তার কর্মী ঘোষণা করেছে, মানে দায় স্বীকার করেছে, তাকে বহিষ্কার করেছে। এরপরে তাকে জামিনে মুক্তি পাওয়ার পরে ফুল দিয়ে বরণ করছে। তারাও এখানে কোনো ছাত্র না, বা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের সাথে যুক্ত না। ইসলামী ছাত্র শিবিরের সাথে বিদায় নেয়ার পরে ইসলামী ছাত্র শিবির মানে তার সংগঠনের যে সকল কর্মী সমর্থক বা যারা থাকে, এই সংগঠনের কর্মী সমর্থকদের ব্যাপারে স্টেপ নেয়ার সামর্থ্য রাখে বা নেয়। আর পরবর্তীতে তিনি যে রাজনৈতিক দল করেন, সে রাজনৈতিক দল থেকে তাকে প্রোটেকশন করবে, অথবা তার ব্যাপারে স্টেটমেন্ট দিবে, তাকে বহিষ্কার করবে, শাস্তিমূলক ব্যবস্থা নেবে, এটা তাদের ব্যাপার। আর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনার কথা বললেন, ওই ভিডিও ফুটেজ তো প্রকাশিত হয়েছে, ভাইরাল হয়েছে, যে একটা মিছিলে, স্বাভাবিক একটা মিছিল চলছিল, সেখানে কয়েকজন বাম ছাত্র সংগঠনের নেতা কর্মীরা কিভাবে মশাল মিছিল নিয়ে উৎসুক হয়ে ওই বড় মিছিলের দিকে আসছে, এবং ছাত্রদের পরিচালিত সেই মিছিলে তারা কিভাবে মানে হামলে পড়ছে। মানে এইটা তো স্পষ্ট। এই জিনিসটা দেখেও তিনি কেন
প্রথম ভিডিওটা হয়তো নিউজটা দেখেছেন, ভিডিওটা দেখেন নাই বা দেখলেও বিষয়গুলো স্কিপ করেছেন। সোশ্যাল মিডিয়ার কমেন্টসের ব্যাপারে আমারও একই রকম বক্তব্য। আমি তো অনেক জায়গায় দেখি যে আমাদের ছাত্র শিবিরের ব্যাপারে যখন কিছু লেখা হচ্ছে বা আমাদের ব্যাপারে লেখা হচ্ছে, প্রচন্ড নোংরা ভাষায় গালিগালাজ করা হচ্ছে, কমেন্ট সেকশন গুলোতে যাওয়াই যাচ্ছে না। ইসলামী ছাত্র শিবিরের পক্ষে বা বিপক্ষে কথা বলার পরে যে কমেন্টস গুলো বা যারা করে, এগুলো ইসলামী ছাত্র শিবিরের মানে এমন না সে স্বপ্রণোদিত হয়ে সে কথাগুলো বলছে। ইসলামী ছাত্র শিবিরের ব্যাপারে স্পষ্ট নির্দেশনা আমরা বলেছি, মানে পরমত সহিষ্ণুতা এটা আমাদের সংগঠনের একেবারে স্টেটমেন্ট। এই জায়গাগুলোতে আমরা মেনটেন করার জন্য চেষ্টা করি। কোনো ব্যক্তি তার জায়গা থেকে কোনো কথাগুলো যদি বলে, সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে, যিনি এই কমেন্ট গুলো সহ্য করতে পারছেন না, আরেকজনের মতগুলো নিতে পারছেন না, সে তো অসহিষ্ণু হয়ে পড়তেন। আমরা আশা করি কোনো মিথ্যা গুজব যদি আমরা না ছড়াই, কারণ আমি মানে মিথ্যা প্রোপাগান্ডা গুলো না করি, তাহলে সোশ্যাল মিডিয়ায় যে কমেন্টস গুলো করা হয় সেই বিষয়গুলোতে আমরা এত অরিড না। ইসলামী ছাত্র শিবিরের ব্যাপারে অত্যন্ত নোংরা কথাগুলো বলা হচ্ছে, যে শব্দগুলো চয়ন করা বা স্বাভাবিকভাবে কোথাও বলার কোনো সুযোগ নাই। আপনাকে একটু থামাই ভাই, আমার হাতে একদমই সময় কম। বাসিত, আপনার কাছে যে জায়গাটাই যেতে চাই সেটা হচ্ছে ডাকসু নিয়ে বলা হচ্ছে 2018-19 শিক্ষাবর্ষে যে শিক্ষার্থীদের মাস্টার্সের ফলাফল প্রকাশিত হয়েছে তারা ডাকসু বা হল সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্য না। আপনি নিজে সহ আপনার কেন্দ্রীয় কমিটির কজন আসলে এই শর্ত মানলে প্রার্থী হতে পারবেন, অথবা বিশ্ববিদ্যালয় কমিটির বা কতজন পারবেন? আমি জানি আপনারা দীর্ঘদিন বলে আসছেন যে আপনারা কমিটি দিতে পারেননি, আপডেট করতে পারেননি, ছাত্র জীবন শেষ করতে পারেননি। দেখুন, আপনি যে কোশ্চেনটা করেছেন 18-19 সেশনের যে মাস্টার্সের প্রার্থীদের ব্যাপার চলে আসছে, সেই জায়গায় আমাদের কিন্তু ছাত্রদের একটা বড় সংগঠন। আমাদের চেইন অফ কমান্ড অনুযায়ী কিন্তু যে কোনো জায়গা থেকে যদি ছাত্র সংসদ সুন্দরভাবে এবং গ্রহণযোগ্যভাবে নির্বাচন প্রক্রিয়া বাস্তবায়ন করা যায়, তাহলে অবশ্যই আমাদের সকল সেশনে আমাদের কিন্তু প্রার্থীদের দেওয়ার মতো অবশ্যই শিক্ষার্থী আছে এবং ছাত্রদলের কর্মী আছে, নেতাও আছে। তো সেই জায়গায় আপনি আমার আনসারটা নিশ্চয়ই পরিষ্কারভাবে পেয়েছেন। আমি একটু আমার কেন্দ্রীয় কমিটির কতজন পারবেন আসলে, এটা হিসাব করলে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী? আপনি নিজে পারবেন? আসলে অ্যাকচুয়ালি আমরা তো দীর্ঘদিন ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করতে করতে আমাদের অনেক সময় আমাদের মাস্টার্স কমপ্লিট করতে পারিনি, আমরা আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারিনি। অনেক অসংখ্য শিক্ষার্থী আছে এমন, এখন বয়সের কারণে যদি আমরা না পাই, আমাদের জুনিয়ররা তো আছে। আমরা তো একটা বড় দল, এই দলের তো চেইন অফ কমান্ড অনুযায়ী সর্বনিম্ন স্তর পর্যন্ত আছে। তো সেখানে আমরা ওইটা নিয়ে আমাদেরকেই প্রার্থী হতে হবে, কেন্দ্রীয় সংসদ থেকেই প্রার্থী হতে হবে, বিশ্ববিদ্যালয় কমিটি থেকেই প্রার্থী হতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। যেই সেশন অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটাকে ফাইনাল করবে, আমরা ওটাকে সম্মান জানিয়ে ওখান থেকে আমাদের প্রার্থীদের দেবো ইনশাআল্লাহ। আমি একটু নিচ্ছি, আমার কোআলোচক নুরুল ইসলাম সাদ্দাম উনি খুব দাম্ভিকতার সাথে বলেছে কমিটি হয় 151 আর 15 জন মিছিল করে। আমরা আপনাকে জাস্ট স্পষ্ট করে বলতে চাই, ছাত্রদল ফ্যাসিস্টদের বিরুদ্ধে মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে লড়াই করতে একমাত্র সংগঠন। উনি বুকে হাত দিয়ে বলুক তো, উনি খুলনা বিশ্ববিদ্যালয়ে একটা যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধ ছিল, সেখান থেকে এসে ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল কীভাবে হয়েছে? তার খুলনা বিশ্ববিদ্যালয়ের নিজের ক্যাম্পাসে তার পদ কী ছিল? উনি আমাকে বলেছে যে আমি শুধু হেডিং, সেটা তো পরিস্থিতির কারণে হয়তো পারে নাই, সেটা বলবেন। তাহলে আমরা সেই চর্চাটা কেন করব? আমাদের রাজনৈতিক চর্চা তো ওপেন, প্রকাশ্যে করতে হবে। সেটা সুযোগ তো এই আবরার ফারাবি নিয়েছে। আমি কিন্তু একটু আগে আমি যদি ডিটেলস না পড়তাম তাহলে কি আমি বলতে পারতাম সে কোন সেশনের, সে কোন হলের? এত কিছু লেখা আছে, ছাত্রলীগের সাবেক কর্মী, ছাত্র শিবিরের নেতা হয়েছে, এটা লেখা আছে হেডিংয়ে। উনি আমাকে ব্যক্তিগত আক্রমণ কেন করেছে? সব প্রণোদিত হয়ে। ওকে, উনি বলেছে যে মিছিল করে 15 জন কমিটি হয়। আমাদের ছাত্রদলের মিছিল হতো ফ্যাসিস্টদের বিরুদ্ধে 50 জন, 60 জন বা 40 জন, এইরকম একটা ইনস্টিটিউশনে, একটা ইউনিটে 10টা মিছিল হতো। সেই 10টা মিছিলকে আপনি যদি ওই 30 জন করেই ধরলাম, ফ্যাসিস্টদের বিরুদ্ধে দাঁড়ানোই যেত না, তাহলে 10টা 300 জন লোক, কমিটি হতো 151 বা 201, তাহলে আরও 100 জন তো মিছিল করে কমিটি পায়নি। তো এইসব তো অযৌক্তিক আর অপ্রাসঙ্গিক কথা বলে মানে নিজেদের জাহির করার কোনো সুযোগ নেই। উনি আরও কিছু, আমি বিগত কয়েকদিন টানা প্রোগ্রাম থাকার কারণে স্লোগান আমার আসলে ভয়েস একটু গলা ভাঙা। আরেকটা উনি কথা বলেছেন যে উনার যেই, আপনি জানেন আবরার হত্যা হয়েছে বুয়েটে। এই যে গুপ্ত রাজনীতির কথা আমরা বারবার বলছি, আবরার হত্যার যারা আসামি, সেই আবরার হত্যার আসামির অ্যাডভোকেটকে আপনারা জানেন, ছাত্র শিবিরের নেতা ছিলেন শিশির মুনির। এবং সে কেন ওখানে গিয়ে হয়েছে? অনেকে বলে তার পেশাগত দায়িত্ব, অনেকে বলছে আর্থিকভাবে। আমরা যদি বলি সেখানে আকাশ নামের একটা শিক্ষার্থী আছে, অসচ্ছল ছিল, সেখানে এই অনেক লোকজন অর্থ দিয়ে তাকে বুয়েটে ভর্তি করিয়েছিল, সেই শেখ ছেলে বা অন্যান্য গুপ্তভাবে অপ্রকাশ্যভাবে রাজনীতি করছে, সেখানে কি শিবিরের কর্মী নেই? এটাকে আমরা নিশ্চিতভাবে বলতে পারি?
নাহলে তো শিশির মুনির সাহেব ওখানে আসেন যাওয়ার কথা না, যাওয়ার কথা। আমার হাতে একদম সময় নেই। তাপসী, আপনার কাছে কি মনে হয় যে স্বতন্ত্রভাবে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর যে পরিস্থিতি, সেখানে ব্যক্তি অথবা একটা মানে রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা ছাড়া আসলে ডাকসু, রাকসু, জাকসু, জাকসু কোথাও নির্বাচন করার মতো যে সমর্থন পরিবেশ এবং যে সহায়ক পরিবেশ দরকার, সেটা কতখানি বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করতে পারলো? প্রথম কথা হচ্ছে, আমাদের মধ্যে ধারণাটাই নেই যে আমরা কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক সংগঠন ছাড়া কিংবা লেজুর বৃত্তি বাদ দিলেও আদর্শগতভাবে রাজনৈতিক দলের সাথে একত্রতা বোধ করা ছাড়া আমরা আসলে স্বতন্ত্রভাবে নিজেদের স্বতন্ত্র পরিচয়ে শিক্ষার্থী সংসদ নির্বাচন করতে পারবো। কিন্তু আপনি কিন্তু দেখেন যে ডাকসুতো শেষ যে ডাকসু আমরা দেখেছি, সেখানেও কিন্তু শিক্ষার্থীরা স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছেন, অনেকে নির্বাচিত হয়েছেন, অনেকে হতে পারেনি, সেই ইলেকশন নিয়েও অনেক কথা আছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনি দেখেন, সেখানে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে সংস্কৃতির রাজধানী বলা হয়। সেখানে যেসব শিক্ষার্থীরা সাংস্কৃতিক কার্যক্রমের সাথে যুক্ত, তারা কিন্তু সবসময় ক্যাম্পাসের খুব পরিচিত মুখদের কয়েকজন এবং সামনের সারি নেতাকর্মীরা। কিন্তু এখন বিষয়টা হচ্ছে, বর্তমানে প্রশাসন যে জায়গায় আছে এবং বর্তমানে আমাদের রাজনৈতিক অবস্থান যে জায়গায় আছে, সেই জায়গার সাথে একটু যুক্ত করব যে নুরুল ইসলাম সাদ্দাম ভাই বলেছেন যে চট্টগ্রামের ঘটনাটি যখন বলছিলাম, তিনি বলেছেন যে আবরার হাসান রিয়াদ আসলে শিবিরের সাথে যুক্ত না। আমার 1 সেকেন্ড লেগেছে ফেসবুকে সার্চ দিতে। ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখার প্রকাশনা সম্পাদক আবরার হাসান রিয়াদ, যিনি ফুলের মালা দিয়ে বরণ করেছে। এখন তার দায়িত্ব তো নুরুল ইসলাম সাদ্দাম ভাই নিতে হবে, তাই না? উনি তো পোস্টের নেতা। তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শিবির সভাপতি, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে সহিংস আন্দোলনে যাওয়া, সহিংস করার হুমকি দিয়েছেন রুয়ার নির্বাচন নিয়ে। তার দায়িত্ব তো নিতে হবে নুরুল ইসলাম সাদ্দাম ভাইকে অবশ্যই। এবং এর পাশাপাশি আপনি যেরকমটি বলছিলেন, এখন আমরা দেখি যে এই যে কমিটি কয়েকজনের এবং নেতাকর্মীরা অত্যধিক, আমরা চিনি না নেতাকর্মীদের। আগে কিন্তু দেখেন ক্যাম্পাসে ক্যাম্পাসে এই ধরনের সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় ছিল, আমরা সবাইকে চিনতাম। এখন আমরা দেখি যে পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ, এনারা আসলে কারা? ছাত্র পরিষদ, এনারা আসলে কারা? এই যে পিসিসিপি, পিসিসিএস, এদের মধ্যে আমরা দেখি যে স্টুডেন্টস ফর সভারেন্টি নামে যে সংগঠনটি জানুয়ারির 15 তারিখে আদিবাসী জনগোষ্ঠীর উপর হামলা করে পুলিশের সামনে, সেই সংগঠনের সাথে যে জামাত শিবিরের কোনো যোগসাজশ নেই, তিনি এখন অবশ্যই অস্বীকার করতে পারেন যে শিবির এখানে কোনোভাবে কানেকশন নেই। কিন্তু আমরা দেখি যে শিবিরের পরপর 2 জন নেতা, সবচেয়ে জনপ্রিয় 2 জন নেতা, তারা কিন্তু এই সংগঠনের অন্তর্ভুক্ত। অর্থাৎ এই যে প্রত্যেকটি সংগঠনের মধ্যে নিজেদের কর্মীদেরকে ইনক্লুড করে সেই সংগঠনকে স্বাতন্ত্র্য বোধ থেকে দূর করার যে চেষ্টা, সেটা কিন্তু আমরা আগে শিবিরের মধ্যে দেখেছি। এখন কিন্তু বর্তমানে আমরা সেটি আমাদের যে কিংস পার্টি বলে যাদেরকে বলা হয়, তাদের মধ্যেও কিন্তু আমরা সেই ফেনোমেনাটি দেখছি। অর্থাৎ আপনি যদি নিজের রাজনীতি করেন এবং মানুষকে যদি আপনি নিজের রাজনীতি করতে না দেন, তাহলে কিন্তু এই কলুষতা চলতেই থাকবে। জাহিদ, আসলে কি তাই এ ধরনের কাজকর্ম আপনারা করার সুযোগ পেয়েছেন বা করছেন? আসলে আমি আরেকটু বক্তব্যটি শুনতে চাই। যে বিভিন্ন ধরেন মানে ছাত্র শিবির বিভিন্ন জায়গায় তাদের লোকজনকে আসলে ইনজেক্ট করছে এবং ডিফারেন্ট অর্গানাইজেশনে। না, এখন এই ব্যাপারটি প্রাপ্তি তাপসী বলেছেন, কিন্তু তিনি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের উদাহরণ দিলেন, যেখানে ছাত্র শিবিরের 2 জন জনপ্রিয় নেতা সেখানকার লিড দিয়েছেন। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কোনো একজন নেতা এই ব্যাপারে এরকম যে নানা রকমের দোকান খুলে সেই দোকানে ইনজেক্ট করা, এরকমটা উনি দেখাইতে পারলে আমি সেটার ব্যাখ্যা দিতাম। বাংলাদেশের কথা কি বলবেন? বাংলাদেশ, জি, বাংলাদেশের কথা দেখুন, মানে বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সম্পর্ক আমি এটা মানে আপনারা বৈষম্য বিরোধী আন্দোলনের সমমনা, মানে 1 বছর আগে আপনারা একই পথের পথিক ছিলেন, মানে আপনার জন্য যে পরিমাণ বৈষম্য বিরোধী ছাত্র বাংলাদেশের যারা এখন নেতৃত্ব দিচ্ছেন, তারা কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো পদে সমন্বয়ক বা এরপরে যখন একটা নির্বাহী বডি ফাংশনাল ছিল, এরকম কোনো পদে ছিলেন না। সুতরাং তাদের সঙ্গে এরকম কোনো সাংগঠনিক সম্পর্ক আমাদের ছিল না। এবং আমরা জানি তারা মূলত এর আগে ছাত্র শিবির করতেন। ছাত্র শিবিরের সাবেকরা মিলে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন। আমি একটু ভিন্ন দিকে যেতে চাই, যেটি নিয়ে কথা হচ্ছিল যে ছাত্রলীগ করেছেন। আমি একটু ছাত্র শিবিরের সঙ্গে, মানে ছাত্র শিবিরের সেক্রেটারি সাহেব আমাদেরকে যে শুভকামনা জানিয়েছেন, সেইটাকে আমরা খুবই শ্রদ্ধা করে প্রত্যাখ্যান করছি যে আমরা আসলে ওয়েলফেয়ার করতে চাই, আমরা রাজনীতিটা করতে চাই। ওয়েলফেয়ার দিয়ে রাজনীতি হয় না, রাজনীতি হয় আপনি জনগণের কথা যখন মুখ দিয়ে বলেন সেটাকে রাজনীতি বলে। আমি জাস্ট একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। ছাত্র শিবিরের বোধহয় এই সময়ের সবচেয়ে জনপ্রিয় নেতা আবু সাদিক বা সাদিক ক্যাম নামে যাকে চিনে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 16-17 সেশনের শিক্ষার্থী। মানে তিনি বিশ্ববিদ্যালয়ে এসেছেন 2017 সালে। 2018 সালের 30 ডিসেম্বর যে রাতের ভোটে নির্বাচনটি হয়, তার আগে আমরা তাকে দেখেছি নৌকা নৌকা স্লোগান দিতে। ধরে নিলাম যেই অভিযোগটি আমাদের দিকেও ছুড়ে দেওয়া হয়, আর অন্যান্য সংগঠনের দিকে ছাত্র শিবির ছুড়ে দেয়, আজকেও যেটি ছুড়ে দেওয়া হয়েছে, সেইটির ব্যাপারে ওনারা কী বলবেন? যে একজন ছাত্র, যেমন দেখেন আমি বিশ্ববিদ্যালয়ে এসে প্রথম বর্ষে কিছুদিন হলে থাকার পরে থাকতে পারিনি বিরোধী রাজনীতির কারণে। আমাকে কষ্ট করে টিউশন করে কোচিংয়ে পড়ায় ঢাকার মেসে থাকতে হয়েছে। কিন্তু
ছাত্র শিবিরের এই সবচেয়ে জনপ্রিয় নেতা, তিনি দ্বিতীয় বর্ষের শেষের দিকে 17 সালে যিনি বিশ্ববিদ্যালয় শুরু করেছেন, 18 সালের 30 ডিসেম্বর, মানে তার তখন দ্বিতীয় বর্ষ একদমই শেষের দিকে, সেকেন্ড ইয়ারের শেষের দিকে গিয়েও তিনি নৌকা নৌকা স্লোগান দিচ্ছেন। তিনি যখন এই সবচেয়ে জনপ্রিয় নেতা দ্বিতীয় বর্ষের শেষে স্লোগান দেন, ছাত্র শিবিরের সেক্রেটারি যেটি বললেন, তাদের একটা সাংগঠনিক লেয়ার আছে, এটা পার করে করে এরপর তার সভাপতি হতে হয়। যদি তিনি 2018 সালের 30 ডিসেম্বরও ছাত্রলীগ করে থাকেন, নৌকার পক্ষে স্লোগান দিয়ে থাকেন, তাহলে তিনি এই 2 বা 3 বছরের মাথায় আবার এসে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হচ্ছেন, এখন ওনাদের কেন্দ্রে কোনো একটা দায়িত্বশীল পর্যায়ে আছেন। মানে এইভাবে করে, মানে ব্যাপারটা কি এরকম যে উনি একই সঙ্গে ছাত্রলীগ করতেন, একই সঙ্গে বা ছাত্র শিবির করতেন, মানে এইটা সম্ভব? সেটা তো নিশ্চয়ই সম্ভব না। আমাদের হাতে একদম সময় নেই, আমরা একটা বিরতিতে যাই, দর্শক ফিরছে একটু পরে। দর্শক বিরতির পর স্বাগত আরেকবার। আমরা একদম শেষ সময়ে নুরুল ইসলাম সাদ্দাম, আপনাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে, আপনারা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে সংস্কার চান, বিচার চান, কিন্তু ডাকসু নির্বাচন দ্রুততম চান। আসলে বিশ্ববিদ্যালয়গুলোর সংস্কারে কি আপনারা সন্তুষ্ট হয়েই ডাকসু চাচ্ছেন? না না, এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংস্কারের ব্যাপারগুলো আমরা বারবার বলছি, শিক্ষা কমিশন গঠন করতে হবে। গতকালও বলেছি, আমাদের পক্ষ থেকে এটা নিয়ে কর্মসূচি আমরা পালন করেছি, প্রশাসনকে আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা চাই শিক্ষাঙ্গনের কার্যকর সংস্কার, শিক্ষা ব্যবস্থার কার্যকর সংস্কার, এগুলো খুব বেশি প্রয়োজন। তবে ডাকসু সংশ্লিষ্ট যে বিষয়ের সংস্কার আমরা প্রস্তাবনা দিয়েছিলাম, সবার আগেই ইসলামী ছাত্র শিবির ডাকসু সংস্কারের প্রস্তাবনা দিয়েছিল, এবং সেখান থেকে প্রশাসন একটা অংশ গ্রহণ করেছে, একটা অংশ গ্রহণ করেনি। পারস্পরিক আলোচনার ভিত্তিতে তারা যে সংস্কার করেছে, এটাতে আরো বেশি সংস্কারের প্রয়োজন আমরা মনে করি। তবে আমরা মনে করি যে এই মুহূর্তে যে সংস্কারগুলো হয়েছে, এখন আর কালক্ষেপণ না করে অতি দ্রুতই ডাকসু নির্বাচনের স্পেসিফিক তারিখ 29 তারিখ যে তাফসিল ঘোষণার কথা বলা হয়েছে, এই তাফসিলের দিনে একেবারে স্পেসিফিক তারিখটা যেন তারা ঘোষণা করে, এবং ডাকসু ইলেকশনের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচনের যে জড়তা, এটা কেটে যাবে খুব স্মুথলি। সব জায়গায়, সব বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে সব জায়গায় আমাদের ছাত্র সংসদ নির্বাচনগুলো স্মুথলি চলতে থাকবে। জাতীয় সংসদ নির্বাচন কেউ কি আপনারা একইভাবে চান, না সেটির ক্ষেত্রে আরেকটু সংস্কার চান? জি জি, সাদ্দাম শুনতে পাচ্ছেন আমাকে? জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রেও কি ছাত্র শিবিরের একই অবস্থান? জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে তো আমরা বলছি, যেহেতু এটা জাতীয় রাজনীতির ব্যাপার এবং রাজনৈতিক দলগুলো ডিসাইড করে, ছাত্র শিবির তো ছাত্র সংগঠন, ছাত্র সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথা বলে। তবে জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে আমরা বলছি যে প্রয়োজনীয় সংস্কারগুলো হয়ে খুব দ্রুত, যে টাইম ফ্রেম গভর্নমেন্ট বলেছে, সরকার বলেছে ফেব্রুয়ারি, এপ্রিল বা জুনের মধ্যে, যে টাইম ফ্রেম বলেছে এই টাইম ফ্রেমের মধ্যেই নির্বাচন হওয়া পসিবল, এবং কার্যকর সংস্কারগুলো ঐক্যমত কমিশনের মধ্য দিয়ে এটা সম্পন্ন হলে খুব দ্রুত। সাদিক কায়েমকে নিয়ে যে বক্তব্য, সাদিক কায়েমকে নিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিবের যে বক্তব্য, সেটা নিয়ে আপনি যদি 10 সেকেন্ড বলেন। এইটা আমি আসলে আমার চোখে এই জাতীয় ভিডিওগুলো ধরা পড়েনি, এবং সাদিক কায়েম সম্ভবত এই জিনিসগুলো নিয়ে বারংবার তিনি আপনার মানে বিভিন্ন টেলিভিশনগুলোতেই এর ব্যাখ্যা দিয়েছেন। এই বিষয়গুলো নিয়ে পেছনের এই কাদা ছোড়াছুরির ব্যাপারগুলোতে আমরা আসলে সবসময়ের জন্যই নিষেধ করি বা আমরা ডিমোটিভেট হই। আমরা মনে করি জি, একদম সময় নাই, আমি একটু এই পাশ থেকে আসি। জাহিদ, আপনারা কি বলবেন? ডাকসু নির্বাচন শেষ পর্যন্ত হবে, আপনি কতখানি আশাবাদী? ডাকসু নির্বাচন তখন হবে, দেখুন ছাত্রদলের আমাদের সহযোদ্ধা ভাইরা যাদের সঙ্গে আমরা জুলাই মুভমেন্ট করেছি, তাদেরকে দেখলাম তারা সবাই মাদার পার্টির সঙ্গে মিলায় এই স্লোগান ফেসবুকে লিখছে যে ইন্টারিম রিমেম্বার ইলেকশন ইন ডিসেম্বর, কিন্তু কেউ একজনকে লিখতে দেখলাম না নো মোর লাই ডাকসু ইন জুলাই। তারা সবাই মাদার পার্টির সঙ্গে গলা মিলায় বলছেন যে আমাদের ডিসেম্বর ইলেকশন লাগবে, কিন্তু কেউ বলছেন আমাদের ডাকসুটা লাগবে। আমি জানি না ছাত্রদলের কী লাভ এই ন্যাশনাল ইলেকশন দিয়ে। তারা ছাত্র সংগঠন হিসেবে তাদের চাওয়া উচিত ছিল ছাত্র সংসদ নির্বাচনগুলো আগে হতে হবে। সুতরাং যদি ছাত্রদল এই ব্যাপারে, আমরা একই জিনিস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে দেখেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেদিন তফসিল ঘোষণার ডেট ছিল, সেদিন ছাত্রদল বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে ভিসি রুমের সামনে বিক্ষোভ করেছে, এবং সেদিন সেই তফসিলটি ঘোষণা হতে পারেনি। সুতরাং যদি ছাত্রদল এইরকম ক্যাম্পাসগুলোতে বাধা সৃষ্টি না করে, এবং আমি এর আগের যে কথাবার্তাগুলো বলেছি যে ক্যাম্পাসে যদি এইরকম লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় তাহলে, এবং একই সঙ্গে যে বিষয়টি একটু বলতে চাই সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 15ই জুলাই ছাত্রলীগের যারা হামলা করেছে, আক্রমণ করেছে, যে সকল শিক্ষকরা, এমনকি 3রা আগস্ট আওয়ামী লীগের পক্ষে বিবৃতি দিয়েছে, একজন শিক্ষক, একজন ছাত্র তো যায় নাই, শিক্ষক থেকে বরখাস্ত হয় নাই। সুতরাং এই প্রশাসন আমাদের সঙ্গে লিটারেলি অভ্যুত্থানের সঙ্গে নিমখারামি করছে, বেইমানি করছে। এর দিনে 900 আওয়ামীপন্থী শিক্ষক একজনেরও চাকরি যায় নাই।
এতগুলো হামলা হলো, এতজন রক্তাক্ত হলো 15 জুলাই ক্যাম্পাসে, একজনের ছাত্র তো বাতিল হয়নি, উল্টো আমরা দেখেছি ছাত্রলীগ নেত্রী এখানে পরীক্ষা দিয়ে হার্ভার্ড ইউনিভার্সিটিতে চলে গেছেন। এই ব্যাপারগুলো আমি মনে করি যে ডাকসুর আগে কিংবা ছাত্র সংসদ নির্বাচনগুলোর আগে অবশ্যই বিচার প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যে প্রতিবেদনটি দেওয়া হয়েছে, তদন্ত প্রতিবেদন ভুলে ভরা, যথেষ্ট নয়, সম্পূর্ণ নয়। সুতরাং এই বিষয়গুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের মনে রাখতে হবে। তারপর আপনাদের নির্বাচন যে স্থগিত হয়েছিল এর পেছনের দায় কি ছাত্র দলেরও খানিকটা আছে, এবং সেটি কি জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয় নির্বাচনের উপরে ডাকসুর বা জাকসুর একটা ভয়ঙ্কর রকমের প্রভাব থাকে, এবং বিশেষ করে এবার তরুণদের নেতৃত্বে এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে সেটা আরো বেশি দৃশ্যমান থাকবে, ফলে জাতীয় নির্বাচনের সঙ্গে এই ছাত্র সংসদ নির্বাচনের কোনো আন্তঃসম্পর্ক দেখেন কিনা? প্রথম কথা হচ্ছে অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের সাথে শিক্ষার্থী সংসদ নির্বাচনের একদম ওতপ্রোতভাবে সম্পর্ক আছে। কেননা আমি একটু আগেই বলছিলাম যে আমরা যেরকম দেখি যে ছাত্র দলের যারা নেতাকর্মীরা আছেন তারা জাতীয় সংসদ নির্বাচন চান দ্রুত, কিন্তু তারা আবার শিক্ষার্থী সংসদ নির্বাচন চান না। আবার যারা হচ্ছে ছাত্র শিবির কিংবা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কিংবা অন্যান্য যে সকল সংগঠনরা আছেন তারা আবার খুবই দ্রুত শিক্ষার্থী সংসদ নির্বাচন চান, কিন্তু তারা আবার জাতীয় সংসদ নির্বাচন চান না। তো এই ধরনের দোদুল্যমান পরিস্থিতি যখন আমরা আসলে গণতান্ত্রিক অধিকারকে প্রাধান্য না দিয়ে কিভাবে নিজের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করা যায় সেটিকে বেশি গুরুত্ব দিচ্ছি, তখন আসলে এই ধরনের ভলাটাইল পরিস্থিতি সৃষ্টি হবেই। আর জাকসু যে হলো না, যে সময়টি দেওয়া ছিল সেই সময় যে জাকসু হলো না, এর পেছনে অবশ্যই ছাত্র দলের তো একটা দায় রয়েছে। কারণ আমরা দেখেছি যে বিভিন্ন সময় মিটিংগুলোতে কিভাবে হচ্ছে জাকসু পেছানো যায় সেটি নিয়ে তালবাহানা সবসময়ই ছিল। কিন্তু এর পাশাপাশি আমি বলবো সবচেয়ে বড় দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের। কেননা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি শক্ত থাকতো তাহলে কিন্তু এই তালবাহানা করার পরেও আমরা যারা সামনের সারির শিক্ষার্থী ছিলাম আমাদের সাথে কিন্তু এই অন্যায়টি তারা করতে পারতো না। কিন্তু এর পাশাপাশি আমি শেষ আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী সংসদ নির্বাচন খুবই দরকার। এর পাশাপাশি দরকার সকলের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ সেটি, এবং গুপ্ত রাজনীতি না করে সকলের নেতাকর্মীদের সামনে নিয়ে এসে সামনের চোখে চোখে লড়াই করার যে সাহসী মানসিকতা সেটিও প্রয়োজন। বাসের শেষ সময় আপনার কাছে প্রশ্ন, জাতীয় রাজনীতির সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নির্বাচনকে আপনারা খানিকটা গুলিয়ে ফেলেন কিনা, অথবা এটা মনে করেন কিনা যে ডাকসু নির্বাচনে কোনো কারণে যদি ছাত্র দল জয় বা পরাজয় একটা অবস্থা তো হবে, ধরেন যদি তারা ভিপি জিএস সহ গুরুত্বপূর্ণ পদগুলো না পায় তাহলে সেটা কি জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে, এরকম ভয় কি বিএনপি পায় বা ছাত্র দল পায়? দেখুন, আমার কোয়ালোচকরা যেভাবে বলেছে যে ছাত্র সংসদ নির্বাচন পেছানোর জন্য ছাত্রদল যেমন তার টালবাহানা বা আদার্স কিছু করে থাকে, ছাত্রদলের যৌক্তিক দাবি উত্থাপন করে। সেই যৌক্তিক দাবিগুলো যদি আপনি বিশ্ববিদ্যালয় প্রশাসন মেনে না নেয় সেক্ষেত্রে একটু বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়, এটা তো আমাদের না, আমরা তো দাবি উত্থাপন করতে হবে, আমরা তো অংশীজন। এর পরবর্তী সময়ে আর একটা কথা বলে যে ছাত্রদল চাচ্ছে না, আমার আলোচক আমাদের জাহিদ যেটা বলেছে যে ছাত্রদল চাচ্ছে না, ছাত্রদল কিন্তু 2025 সালের জানুয়ারি মাসে 27টি প্রস্তাবনা দিয়েছে ডাকসু ইলেকশনকে কেন্দ্র করে। যদি ছাত্রদল নাই চাইতো তাহলে প্রস্তাবনাগুলোকে দিত। কিন্তু ধরেন আপনারা তো দাবি করেন আপনারা সবচেয়ে বড় সংগঠন, সবকিছু আপনাদের ফেভারিট, তাহলে নির্বাচন হলে আপনাদেরই তো জেতার কথা, এটা নিয়ে তো আপনারা আশার পর নির্বাচন এটা তো আমরা দিতে পারছি না, ছাত্রদল চাইলে নির্বাচন দিতে পারছে না। কিন্তু আপনারা তো বাধা দিতে পারেন কি? কেন আমরা বাধা দিচ্ছি না, আমরা যৌক্তিক দাবি উত্থাপন করছি, প্রস্তাবনা দিচ্ছি, আমরা তো এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন দিবে, এবং আমরা আশা করছি যে আগামী সুন্দর এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে এবং ছাত্রদের পক্ষ থেকে একটা সুন্দর নেতৃত্ব তৈরির লক্ষ্যে কিন্তু ছাত্র সংসদ নির্বাচন। অনেক ধন্যবাদ বাসিত, অনেক ধন্যবাদ তাপসী, জাহিদ হাসান এবং নুরুল ইসলাম সাদ্দাম। দর্শক এই ছিল আলোচনা, ভালো থাকবেন সবাই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।